যদিও রাসেলের জন্ম ঢাকার কিন্তু ধানমন্ডিতে। গ্রেনেড হামলা, সেই হামলায়ও আমাদের 22 জন নেতা কর্মী আইবি রহমান সহ তারা জীবন দিয়েছে। আমি বেঁচে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে আমাদের ঢাকার মেয়র, তদন্ত মেয়র হানিফ ভাই, সে এবং আমার সাথে নজিব আছে এখানে এবং আমাদের আরও কর্মীরা, তারা আমাকে মানব ঢাল রচনা করেছিল যে গ্রেনেডটা ঠিক ট্রাকের পাশে পড়ে, সমস্ত স্প্লিন্টারগুলি হানিফ ভাই মাথায় এসে পড়ে, তার মাথা থেকে সমস্ত রক্ত আমার গায়ে পড়ে যাচ্ছিল, কিন্তু আমার গায়ে কোনো আঁচ লাগতে দেয় নাই। যারা আমাদের আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, আর বিশেষ করে ঢাকা সিটির মেয়র হানিফ ভাইয়ের প্রতি, তার আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি। সেদিন আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আহত হয়েছিল আমাদের শত শত নেতা কর্মী। আর যারা মারা গিয়েছিল এই আদা চাচা সহ, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। তাদের কথা আজ স্মরণ হয়। পুরান ঢাকার সঙ্গে আমাদের সবসময় একটা সম্পর্ক রয়েছে। 1954 সালে আমার বাবা যখন প্রাদেশিক পরিষদের সদস্য হন, জাতীয় প্রাদেশিক পরিষদে, আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় এসে আমরা প্রথমেই 8/3 রজনী বোস লেনে ওই বাড়িতে তখন আমরা উঠি। এরপর আমার বাবা মন্ত্রী হলে মিন্টু রোডে থাকি, কিন্তু তখন 92 ক ধারা জরুরি আইন জারি করা হয়। 14 দিনের নোটিশ দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আর আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তখন আর নাজিরা বাজার 79 নাম্বার নাজিরা বাজার, এই যে সাইদ খোকন এখানে আসে, ওখানেই তার বাবা থাকতেন, তার বাবার ফুপু ছিলেন, সেই বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম। মাঝে বন্যা হলে আমরা আবার আরমানি টোলা, যেটা বলতো স্থানীয় লোক বলতো বাগালা বাড়ি, আমরা সেই বাড়িতেও কিছুদিন ছিলাম। আমার ছোট বোন রেহানা, তার জন্ম হয়েছে মিরপুর হাসপাতাল। সে কিন্তু সম্পূর্ণ এই পুরান ঢাকার মানুষ, এই মিরপুর হাসপাতালেই তার জন্ম। যদিও রাসেলের জন্ম ঢাকায় কিন্তু ধানমন্ডিতে। কাজে পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নারীর টান আছে। কাজে এই অঞ্চলের মানুষরা ভালো থাকুক, সেটাই আমাদের লক্ষ্য। আর সেটা সেই চিন্তা করেই আমি জনগণ যাতে যথাযথ সেবা পায়, যেহেতু স্বাধীনতার পর ঢাকা শহর বর্ধিত হয়ে যায়, ঢাকায় লোক সংখ্যা বাড়ে, সেটা বিবেচনা করে ঢাকাকে আমি 2 ভাগে ভাগ করে দিই। জনগণের সেবা জনগণ যাতে ভালোভাবে পেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই ঢাকাকে আমরা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করি। যে কটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নগুলি এখন সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেগুলি উন্নয়নেরও ব্যবস্থা আমরা নিয়েছি, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর ঢাকা সিটিরও যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী, তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, আবাসন সমস্যা যাতে দূর হয়। আর তাদের তো কোনো ঠিকানা ছিল না, তারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারা ছাড়া আমাদের চলে না, তাদেরকে অবহেলা করা কেন? আমি প্রত্যেকের ওই পদবিও বদলি করে দিয়েছি, পদবি বদল করে একটা সম্মানজনক পদবি যাতে সে ব্যবস্থাও করে দিয়েছি। ঢাকা শহরের পূর্ব পশ্চিমে রাস্তায় ছিল না, আমরা ধীরে ধীরে সেই রাস্তা, ওভারপাস, এদিকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিভিন্ন পরিকল্পনা আরও রয়েছে। সেটা হয়ে গেলে আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। ওই বাঁধের উপরে রাস্তা, সেগুলো আমরা নির্মাণ করে দিয়েছি। কেন্দ্রীয় কারাগার এখান থেকে সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। সেই কেন্দ্রীয় কারাগারে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দীর্ঘদিন এখানে দেওয়ানি এবং আর একটা ছিল সেল, 2টি জায়গায় বেশি ওনাকে বন্দি করে রাখা হতো। তার পাশেই ছিল পাগলাগারো। এই জায়গাটা এবং যেখানে 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়, আর ফাঁসির মঞ্চ, যেখানে জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর হাজার হাজার সেনাবাহিনীর অফিসার সৈনিকদেরকে সেখানে ফাঁসি দিয়েছিল। আর তাছাড়া সেই ব্রিটিশ আমল থেকে অনেক দেশপ্রেমীকে সেখানে ফাঁসি দেওয়া হয়। সেই ফাঁসির জায়গা, সব জায়গা মিলে আমরা স্মৃতি সংরক্ষণ করার ব্যবস্থা করেছি। আর বাইরের জায়গায় স্কুল, আমাদের পার্ক, যেহেতু পুনরায় কোনো পার্ক বা তেমন বেশি নাই, অনেকগুলি বন্ধ হয়ে গেছে, সেইভাবেই সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে একটা বিনোদন কেন্দ্র নির্মাণ করবার পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে।
ঠিক এইভাবে এলাকার মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেছি। হানি ফ্লাইওভার সেটা চানখার পুল থেকেই যাতে উঠে, সেটাও আমি সরকারকে আসার পর সরকার এসে সেটা ব্যবস্থা করেছি। তাছাড়া পুরো জায়গা আপনারা জানি, আজকে এইমাত্র আমরা যেটা করলাম সেটা এই এলাকার মানুষই লাভবান হবে, তারাই সুন্দরভাবে বাঁচতে পারবে, চলতে পারবে, সে ব্যবস্থাটাই আমাদের করা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে এটা জগন্নাথ একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, এরপরে সেটা প্রাইমারি থেকে এটা উচ্চ মাধ্যমিক হয়, তারপরে কলেজ হয়, এখন বিশ্ববিদ্যালয়। এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো এবং আরও অন্যান্য জায়গায় চায়, সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা, সেখানে ছাত্রদের আবাসস্থল, ছাত্রীদের আবাসস্থল, শিক্ষকদের আবাসস্থল, শিক্ষার জন্য একেবারে আধুনিক সুন্দর প্রযুক্তি দিয়ে সেইভাবেই একটা ক্যাম্পাস তৈরি করা। ইতিমধ্যে জায়গা দেওয়া হয়েছে, ডিজাইনও করা হয়েছে, সেই কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব, যাতে করে একটা সুস্থ পরিবেশে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি। ইতিমধ্যে ঢাকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্য সুরক্ষা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। একসময় কী অবস্থা ছিল, বিদ্যুৎ ছিল না, পানি ছিল না, আপনাদের মনে আছে সেই বিদ্যুৎ আর পানির দাবিতে আন্দোলন করতে গিয়েছিল এবং বিএনপির এক নেতা সেই এলাকার মানুষের ধাওয়াও খেয়েছিল, সেটাও আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমরা কিন্তু এই যে পানির ব্যবস্থা, আমরা কিন্তু সেই ব্যবস্থা যথেষ্ট উন্নতি করেছি। এখানে একটি কথা বলবো, সেটা হলো পানির ট্যাঙ্কি যার যার নিজের, এটা অন্তত 6 মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি ভালো স্বাস্থ্যকর পানি চান, সেই ব্যবস্থাটা অবশ্যই আপনার নিজেরই করতে হবে। পাইপগুলি ঠিক আছে কিনা নিজের দেখতে হবে। তাছাড়া প্রতি বাড়ির এলাকায় নিজের পানির ট্যাঙ্কি তো ঠিক করবেনই, পাশাপাশি আশেপাশেও দেখতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নিজের ঘর বাড়ি সেই সাথে সাথে আশেপাশেও যেন কখনো পানি জমে না থাকে, মশার প্রজনন জন্ম যেন ক্ষেত্র যেন তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, মাত্র 1600 মেগাওয়াট, আমরা বাড়িয়েছিলাম 4300 মেগাওয়াটে। বিএনপি 2001-এ আসলো, আবার কমে গেল, তখন 3200 মেগাওয়াট। সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, কিন্তু উৎপাদন বাড়ানোর সাথে সাথে মানুষের বিদ্যুৎ ব্যবহারও তো বেড়ে গেছে। এখন তো মানুষ আর লাকড়ি চুলা রাঁধে না, গ্যাসও ব্যবহার করে অথবা ইলেকট্রিক রাইস কুকারে রান্না করে। সেই সাথে মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, এই সবার হাতে মোবাইল ফোন তো আওয়ামী লীগ সরকারই তুলে দিয়েছে। বিএনপির আমলে মাত্র একটা ব্যবসা ঢাকা চট্টগ্রাম ছাড়া চলতো না। একটা মোবাইল কিনতে 1,30,000 টাকা লাগতো, ফোন করলে ধরলে 10 টাকা, করলে 10 টাকা। আজকে সবার হাতে হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার তুলে দিয়েছে। আজকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা করেছি। ঢাকা শহর ঘরে বসে বিদেশেও কাজ করে পয়সা উপার্জন করা যায়। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে, যাতে বিল কমে। পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন, অথবা কেউ দাড়ি শেভ করছেন, অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না। তার জন্য মগ ব্যবহার করেন, বালতির পানি ব্যবহার করেন, যেন পানির অপচয় না হয়। মনে রাখবেন, আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে। কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান, আপনাকে সাশ্রয়ী হতে হবে। সেইভাবে আমরা কষ্ট করে দিচ্ছি, উৎপাদন করে দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে ব্যবস্থা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতা দরকার। যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট জায়গায় ফেলা, এবং সিটি কর্পোরেশনকে এটাই বলবো যে নির্দিষ্ট জায়গায় ফেলে সেই ময়লাগুলির জন্য সংগ্রহ করে
যেগুলি যথাযথ ব্যবস্থাপনা করা, যাতে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সামনে কোরবানির ঈদ আসবে, আমাদের আরেকটা অনুরোধ, যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না, তাতে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়, আবর্জনা হয়। সেই ক্ষেত্রে আমার সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার এটা মানে নির্দেশ রয়েছে, এবং আমি এটা আরও উদ্যোগ নেব যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে, নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয়, তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। আরেকটা অনুরোধ করব, এখানে আমাদের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, তাদেরও একটু মানে বেখেয়ালিপনা আছে। একটা পুকুর দেখলেই সেখানে একটা দালান তোলার প্রবণতা, অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল, বাতাসটাও ঠান্ডা থাকতো, এত চমৎকার ছিল। বেশিরভাগ খাল বন্ধ হয়, সেখানে বক্স কালভার্ট করা হয়েছে, নয় বন্ধ করে দালান কোঠা করা হয়েছে। পুকুরগুলি একে একে প্রায় বন্ধ, কাজে এগুলি এখন খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে। কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন, জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না, কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে, মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। আর যেখানে সেখানে এই একটু জায়গা পেলেই একটা নির্মাণ কাজ, সেটা হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। হয়ে গেছে, কিছু করার নেই। তারপর আমি বলবো, পার্কগুলি যখন পার্কগুলি করা হয় খুব সুন্দর, কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট, ময়লা আবর্জনা, আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায়। এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছে। আপনার যার যার এলাকায় অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে, জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করা। সেইভাবে আপনারা যদি উদ্যোগ নেন, অবশ্যই সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা বা সিটি কর্পোরেশন থেকে সেই সহযোগিতা আপনারা পাবেন। পার্কগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেটাই আমরা চাই। ইতিমধ্যেই আমরা চাই আমাদের দেশ যত উন্নতি হচ্ছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে, সেই সাথে তাল মিলিয়ে চলতে হয়। ইতিমধ্যে মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং এটাতে একটা শেষ হয়েছে, ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে, কিছু উপর দিয়ে যাবে, কিছু পাতাল দিয়ে যাবে। সেইভাবেই কিন্তু আমরা পরিকল্পনা করি। ঢাকার আশেপাশে 4টা কর্নারে 4টা হোলসেল মার্কেট, শুধুমাত্র কারওয়ান বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে। সেটা না করে আমরা 4 জায়গায় 4টা হোলসেল মার্কেট করে, যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে, আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থাও আমরা নিয়েছি। আমরা ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, সেগুলো আরও উন্নত মানের করা এবং সেটাও এইভাবে হিসাব করে করা, সেটা দিকে আমাদের দৃষ্টি আছে, সেটা আমরা করতে চাই। সবথেকে বড় কথা, পরিবেশ রক্ষার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যার যেখানে একটু জায়গা আছে আপনারা একটু গাছ লাগান, একটা ফুলের গাছ লাগান, একটা ফলের গাছ লাগান, যাই লাগান, একটু কিছু লাগান। ছাদ বাগান, এখন তো ছাদ বাগান একটা নতুন, এই ছাদটা যদি আপনার মাথার উপরে থাকে, আপনার ঘরটা কিন্তু ঠান্ডা থাকে। এই যে সেদিকে লক্ষ্য রেখেও আপনি সেখানে একটু তরি তরকারি, ফলমূল যাই করেন, নিজের হাতের বোনা একটা গাছের একটা ফল বা কিছু ছিঁড়ে নিয়ে খেতে বা দেখতে, সেটাও তো ভালো লাগবে। তাই সেইভাবে আপনারা করবেন। পাশাপাশি যাদের গ্রামের বাড়ি আছে, সেখানেও যেন এই কোনো অনাবাদি জমি না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের প্লট করে দিচ্ছি, আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে।
শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। সেইভাবেই আমরা ইতিমধ্যে 300 পরিবার তুলেছি। আস্তে আস্তে আমরা ঢাকায় কোনো বস্তি, ওই কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে, সেইভাবে করে দেব। সেই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বলবো। আজকে অনেক বস্তিবাসী আছে, আপনারা জানেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি 2020 সালে যখন মুজিব বর্ষ আমরা উদযাপন করি, তখন কবির 19, আমরা প্রোগ্রাম নিলাম মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে প্রতিটি ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে তার নিজের এলাকায়, যার যার জেলা, উপজেলা, ইউনিয়ন বা এলাকায়, সেখানে তাদেরকে 2 কাঠা জমি এবং একটা ঘর, 2 কামরা বিশিষ্ট, একটু বসার জায়গা, একটা পাকের ঘর, টয়লেট, ওয়াশরুম আর সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সেইভাবে করে দেব। খাস জমি যেখানে পাওয়া যায় সেখানে খাস জমি, আর যেখানে খাস জমি পাওয়া যাবে না সেখানে আমি আরেকটা ফান্ড তৈরি করেছি। সেই ফান্ডে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে আমি 5 কোটি টাকা দিয়েছি। আমরা আমাদের বোর্ড, আমরা 5 কোটি টাকা দিয়েছি এবং আরও অনেকে অনুদান দিয়েছেন। আমরা যেখানে জমি পাওয়া যাচ্ছে না তা জমি কিনে আমরা এই ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি। ঢাকা শহরে বস্তিবাসী অনেকেই নানা কারণে এখানে বস্তিতে আসে। কেউ যদি নিজের জায়গায় ফিরে যেতে চায়, যদি তার নিজের ভিটা মাটি থাকে, সেখানে বিনা পয়সায় ঘর তৈরি করে দেব, তাকে ঋণের ব্যবস্থা করব, জীবন জীবিকার ব্যবস্থা করে দেবো, ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করে দেবো। আর যার কিছু নেই তার জন্য এই আশ্রয় প্রকল্পে ঘর তৈরি করে দেব। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে। ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব। আমাদের যুব সমাজ লেখাপড়া শেখার পরে কাজ পায় না, আমরা স্টার্ট আপ প্রোগ্রাম, সেখানে যারা কম্পিউটার শিখবে, ভালো ডিজিটাল সিস্টেম শিখবে, তারা ছাড়াও অন্য সকলেই সেখানে এই ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এক ব্যক্তি যাতে ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে পারে, তাই কোম্পানি আইন পরিবর্তন করে আমরা মাত্র একজন একটা কোম্পানি খুলতে পারবে সেই ব্যবস্থাও করে দিয়েছি। আবার অনেকে মিলেও করতে পারেন। একটা কর্মসংস্থান ব্যাংক করেছি, যে ব্যাংকে বিনা জামানতে আমাদের তরুণরা অন্তত 2 লাখ টাকা করে আপনারা নিতে পারেন। এককভাবে বা বন্ধুবান্ধব মিলে যে কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। অর্থাৎ একটা চাকরির সন্ধানে কোনো একটা পাশ করি না ছুটে বেরিয়ে নিজেই নিজের বস হবেন, নিজেই চাকরি দেবেন, নিজেই উদ্যোক্তা হবেন, নিজেই চাকরি দিতে পারবেন, সেইভাবেই তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে এবং তার জন্য ট্রেনিং করে দেওয়া হয়। সারা বাংলাদেশে আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। স্কুলে স্কুলে আমরা সেখানে কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি। ট্রেনিংয়ের সাথে সাথে সব ধরনের সুযোগ আমরা করে দিচ্ছি। দেশে না, বিদেশে কাজ করতে গেলে ট্রেনিং দিয়ে উপযুক্ত হয়ে যাওয়া ভালো। দালাল ধরে টাকা খরচ করে যে ওই ভূমধ্যসাগরে ডুবে মরার থেকে নিজের দেশে থেকে কাজ করলে অনেক লাভবান হয়। কাজে এইভাবে কিন্তু মানুষকে একটু উজ্জীবিত করতে হবে। আর আমি মনে করি যে আমাদের যুব সমাজ লেখাপড়া করতে হবে। মাদক, নেশা, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। কারণ এক একটা পরিবারকে ধ্বংস করে দেয় একটা মাদকাসক্ত সন্তান যদি থাকে, তাহলে বাবা মাকে কষ্ট দেওয়া কেন, নিজেকে কষ্ট দেওয়া কেন? কারণ যারা বেশি মাদক সেবন করে পরবর্তীতে নিজেরাও তো অসুস্থ হয়ে যায়, নিজেদেরও ঘর সংসার হয় না, কিছুই হয় না। সেইভাবে আমি মনে হয় জনগণের মনে একটা সচেতনতা সৃষ্টি করা দরকার
যেন মাদক থেকে দূরে থাকবে এবং নিজের পায়ে দাঁড়াবে, নিজে কাজ নিজে করে খাবে, আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, আত্মসম্মান নিয়ে বাঁচবে, সেইভাবেই নিজেকে গড়ে তোলা, সেটাই আমরা চাই। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের সেবা করে। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর অবৈধভাবে অস্ত্রের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল এবং একের পর এক দীর্ঘ 21 বছর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দেশ তো একটু এগোতে পারেনি। স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, 1 কোটি মানুষ শরণার্থী আশ্রয় নিয়েছিল ভারতে। 30 লক্ষর উপরে মানুষ শাহাদাত বরণ করেছে। গণহত্যার শিকার হয়েছে বহু পরিবার, বুদ্ধিজীবী সহ বিভিন্ন মানুষ। সারা বাংলাদেশ বিধ্বস্ত। 1 টাকা রিজার্ভ মানি নাই, কারেন্সি নোট নাই। তার উপর নির্যাতিত মা বোন, তাদের চিকিৎসা পুনর্বাসন, আহত মুক্তিযোদ্ধা, তাদের চিকিৎসা পুনর্বাসন, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু, রাস্তাঘাট, পুল ব্রিজ, রেল ব্রিজ সবই তো ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যাত্রা শুরু করেছিলেন। সময় পেলেন মাত্র 3 বছর 7 মাস। এই 3 বছর 7 মাসের মধ্যেই এই বাংলাদেশকে এই ধ্বংসস্তূপ থেকে উন্নত করে বিশ্বে একটা মর্যাদার আসনে নিয়ে আসে। জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে স্বীকৃতি দেয়। বাতাপিছু আয় ছিল মাত্র 97 মার্কিন ডলার, সেটা 277 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন জাতির পিতা। প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করেছিলেন, যা আজ পর্যন্ত আমরা কোনো সরকার কেউ করতে পারি নাই, কিন্তু তিনি যা করেছিলেন। খাদ্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সব কিছু করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে সেই যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসস্তূপ থেকে তারা নতুন প্রাণ ফিরে পাচ্ছিল। জাতিপিতা বলেছিলেন, এই ঘুরে ধরা সমাজ ভেঙে আমি নতুন সমাজ গড়ে তুলব, কিন্তু সেই সুযোগ আর তাকে দেওয়া হলো না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর কী হলো? এই দেশ আর এগোতে পারেনি। মাথাপিছু আয় সবসময় নিচের দিকে মাইনাস ছিল। দেশের মানুষের হাহাকার, প্রতি বছর দুর্ভিক্ষ লেগেই থাকতো। আমি নিজে দেখেছি সারা বাংলাদেশ ঘুরে। যে কারণে আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করার পর আমরা যে উদ্যোগগুলি আমরা নিয়েছিলাম, তার শুভ ফল দেশের মানুষ পেতে শুরু করেছিল। সেখানেও একটা চক্রান্ত হলো। সেই চক্রান্ত করে আমাদের আসতে দেওয়া হয়নি ক্ষমতায়। আবার 8 বছর। আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাই আর সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, কর্মী ভাইকে 2007-এ যখন আমাকে গ্রেপ্তার করা হয়, তখন তারা তার প্রতিবাদ করেছেন। তখন অনেকেই অনেক রকম মন্তব্য করেছে, আমাদের যারা নিবেদিত প্রাণ কর্মী তারা কিন্তু ঠিক ছিলেন। একই 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে সেই তত্ত্বাবধায়ক সরকারের অফিসে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারাও আন্দোলন করেন। আর যার ফলে আমরা আবার গণতন্ত্র ফিরে পাই। সেই গণতন্ত্রে আমরাই লড়াই করেছি, আমাদেরই মানুষ জীবন দিয়েছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। 2008-এ নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে। আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল
সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আছে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে, এটা সবথেকে বড় কাজ। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা হয়তো ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না, আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে, সেটাই ব্যস্ত ছিল, আর মানুষ খুন করতে। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে যত রকমের মানুষ খুন, আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, ধরে নিয়ে তাদের উপরে অত্যাচার, দিনের পর দিন এই অত্যাচারই করতে পেরেছে। আজকে অন্তত বলতে পারি 2009 থেকে এই পর্যন্ত আজকের বাংলাদেশ, আমরা 2021 সালের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মাথা উঁচু করে আমরা চলব। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, এবং সেটাই আমি আমাদের সকল দেশবাসীকে, নেতাকর্মীকে, সবাইকে বলবো যে আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে, সেটাই আপনারা যাবেন। আজকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের যতটুকু পেয়েছে আমরা সাহায্য করেছি। আজকে এই দোকানটা হয়ে এই কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর মার্কেটের যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে, তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কী করা যায় আমি সেটা দেখব। এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে। এখানে চারটা ভবন হবে, 10 তলা করে। মাঝখানে যেমন মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আর তাছাড়া 4টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই, আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরও সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। আজকে অন্তত বলতে পারি যে কিছুক্ষণ আগেই আমি আপনাদের এই কয়েকটি প্রকল্প আমি এটা তো ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, ইনশাআল্লাহ এটার কাজ দ্রুত শেষ হবে। বঙ্গবাজার সরকার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সরদের শিশু পার্ক, এগুলো আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আপনারা সহযোগিতা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান সবাই নেত্রী যাওয়ার পর্যন্ত কেউ বের হবেন না, কেউ বের হওয়ার চেষ্টা করবেন না। জয় বাংলা।